নমস্কার। আজ আমরা সারনাথের বুদ্ধ এবং চোল সাম্রাজ্যে চোল রাজাদের সময় গড়ে ওঠা পৃথিবী বিখ্যাত ভাস্কর্য নটরাজ সম্বন্ধে কিছু আলোচনা করব। এই দুটি ভাস্কর্যের ভেতরে বুদ্ধদেব, গৌতম বুদ্ধ এবং নটরাজ। গৌতম বুদ্ধ সারনাথের গুপ্ত যুগে আর নটরাজ চোল ডাইনেস্টিতে। ডক্টর নিহারঞ্জন রায়ের মতে সারনাথের বুদ্ধের সঙ্গে চোল নটরাজের তুলনা করা যায়। হ্যাঁ, যায়। কেননা এই দুটি মূর্তি ভারতবর্ষ নয়, পৃথিবীর শ্রেষ্ঠ 10টি ভাস্কর্যের নাম করতে গেলে এদের নাম 1 আর 2-এ থাকবে। কিন্তু যেহেতু আমরা হাজার হাজার বছর ধরে পরাধীন একটা জাতি, তাই আমাদের নামটা সেইভাবে ওঠে না, জানে না লোকে। নটরাজের কথা সার্ন জেনেছে এতদিনে, বুদ্ধের কথা জেনেছিল শ্যাম, কাম্বোজ, ওঙ্কারধাম, এরা জেনেছিল ওঙ্কারধাম। যাই হোক, ডক্টর নিহারঞ্জন রায়ের মতে এই দুটো মূর্তি শৈলী পরস্পরের পরিপূরক। আর ভারত বিখ্যাত সমালোচক, চিত্র সমালোচক এবং অ্যাট দ্য সেম টাইম কি বলবো, শিল্প ক্রিটিক, সমালোচক, শিল্পবোদ্ধা ডাক্তার কুমারস্বামী বলেছেন, সারনাথের বুদ্ধ মূর্তি শুধু হওয়ার প্রতীক, কিন্তু নটরাজের মূর্তি হয়ে ওঠার প্রতীক। এই হয়ে ওঠা বলতে বোঝায় নিরন্তর পরিবর্তন, ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণার স্বচ্ছন্দ গতাগতি, যা বিশ্ব সৃষ্টির মূল নৃত্য, যার প্রতীক। আপাত দৃষ্টিতে এই পরিবর্তন আমরা নৃত্যের অস্থিরতার মধ্যে অন্তর্নিহিত অপরিবর্তনীয় শান্তি ও স্থৈর্যকে উপলব্ধি করেছিলেন সেই যুগের শিল্পী, এবং নটরাজ মূর্তিতে তার শিল্পরূপ দিয়েছিলেন। একদিকে চঞ্চল প্রবাহের এবং অচঞ্চল শান্তির অপূর্ব সমন্বয়। ডক্টর কুমারস্বামীর মতো মানুষ বলছেন, ছন্দ ভারসাম্যের জন্য নটরাজ মূর্তিকে ভারতীয় শিল্পের অন্যতম শ্রেষ্ঠ মূর্তি বলা যেতে পারে। ভারসাম্যের জন্য অন্যতম শ্রেষ্ঠ মূর্তি বলা যেতে পারে সারনাথের বসে থাকা বুদ্ধকে। ইনি পদ্মাসনে বসে আছেন, হাতে ধর্মচক্র মুদ্রা, পদ্মাসনে বসে আছেন। সারনাথের বুদ্ধ মূর্তি, নটরাজের মূর্তি দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিন্ন ধর্মী নিদর্শন। এই দুটি মূর্তির মধ্যে ধ্রুপদী মূর্তি করার শ্রেষ্ঠ নিদর্শন আমরা দেখতে পাই। আরেকটা কথা কি, যে এই যে মূর্তিগুলো আমরা দেখি, সারনাথের যে মূর্তি, সেই মূর্তি একটু মন দিয়ে লক্ষ্য করুন, দেখবেন একটা ঘণ্টা উপর করে রেখে দিলে যা আউটলাইন হয়, বহির্রেখা হয়, পদ্মাসনে বসা গৌতম বুদ্ধের ঠিক সেই বহির্রেখা ওই ঘণ্টার মধ্যে রয়েছে। ঘণ্টা যখন স্থিরীকৃত থাকে তখন অনাহত নাদ, তখন তার ভেতরে যে প্রচণ্ড ধ্বনি শক্তি রয়েছে, শেষে সেটাকে সংহত করে ধ্যানমগ্ন হয়ে আছে। আর বুদ্ধের ভেতরে যে প্রচণ্ড শক্তি রয়েছে, তিনি সেই শক্তি এক জায়গায় সংহত করে রেখেছেন, যেখানে তিনি বলছেন তার প্রতিটি অঙ্গ দিয়ে বহুকল্প দুর্লভং নৈবাসনাৎ কায় মতশ্চলিষ্যতে, যে বাসনার সম্পূর্ণ না হলে আমি এখান থেকে উঠব না। তো এই যে বুদ্ধমূর্তির এই ভঙ্গিমা। আরেকদিকে নটরাজকে দেখুন, নটরাজ একটা ঘুরন্ত লাট্টুর মতো। একটা লাট্টু ঘুরলে তার দুটো
বৃত্ত পরস্পর বিরোধী বৃত্ত থাকে, একটা ওপর থেকে নিচে ইলিপ্টিক্যাল, আর একটা মাটির ওপরে সেটাও ইলিপ্টিক্যাল একটা পাথ তৈরি হয়। কিন্তু একটা পা যেহেতু তিনি অপসমারের পিঠে রেখেছেন, ফলে ওই ভঙ্গিতে তিনি যেন ঘূর্ণন ঘুরে বেড়াচ্ছেন। পোশাক দেখুন, এই দুটো কিন্তু ওই ঘোড়ার মধ্যেও সারনাথের বুদ্ধে যে অসম্ভব শান্তির ব্যাপারটা রয়েছে, নটরাজের মধ্যেও সেই শান্তির ব্যাপারটা রয়েছে। নটরাজের ঘূর্ণনের মধ্যেও সেই একটা শান্ত একটা ব্যাপার রয়েছে, আপাত স্থির, কিন্তু আলো সরলেই যেন সমস্ত মূর্তি নড়ে উঠবে, চঞ্চল হয়ে উঠবে, একেবারে অপূর্ব, কল্পনা করা যায় না। চারিদিকে প্রভামণ্ডল, এখানে বুদ্ধের চারিদিকেও প্রভামণ্ডল রয়েছে। বুদ্ধদেবের পোশাক দেখুন, অত্যন্ত স্বচ্ছ পাতলা একটা ড্র্যাপারি, যেটাকে আমরা আর্টের পরিভাষায় বলি। নটরাজের কিন্তু কোনো ড্র্যাপারি নেই, কিন্তু কি শালীন সেই ভঙ্গি, বাঁ পা উঁচু করে আছেন অদ্ভুত শালীন ভঙ্গিতে। নগ্নদেহী নটরাজ, পৃথিবীর কোনো নগ্নদেহী মূর্তি এত শালীন ভঙ্গিতে দেখা যায় না। আর এই দুটোর ভেতরে যে ধ্রুপদী, দুটোর ভেতরে ধ্রুপদী মূর্তি শিল্প ভাবনা দুটোর ভেতরেই একদম পরিষ্কারভাবে রয়েছে। আবার দেখুন ধ্যানমগ্ন ব্যাপারটা রয়েছে, উপাদানের একটা আলাদা করে উপাদানের ব্যাপার রয়েছে। নটরাজ ব্রোঞ্জ ভাস্কর্য, আর বুদ্ধমূর্তি সারনাথের পাথর কেটে তৈরি করা। শৈলী এবং এদের মধ্যে যে গঠনের মধ্যে একটা তফাৎ রয়েছে। আবার দেখুন যে আরেকটা জিনিস, যে আধ্যাত্মিক প্রতীক, দুটোই আধ্যাত্মিক প্রতীক। উপাদানের ব্যবহার তো আমরা বললামই আগে। এইবার আমরা একটা কথা বলি, সারনাথের বুদ্ধর শরীর মসৃণ, নটরাজের শরীর ধাতু দিয়ে তৈরি, কিন্তু আসল ভাবগত মিল এই দুটোর মধ্যে রয়েছে। দুজনেরই একজনের মধ্যে স্তব্ধ হয়ে আছে বিশ্বের সমস্ত শব্দ, শব্দমেব ব্রহ্ম। একজনের মধ্যে সেই ঘণ্টার আকৃতি, কন্টিউর ফর্ম, ঘণ্টাটা ভাবুন। আর একজনের মধ্যে বিশ্বের সমস্ত গতি, যে প্রচণ্ড গতি থেকে মহাবিশ্বের সৃষ্টি, সেই বিশাল গতিটা আরেকজনের মধ্যে সংহত হয়ে আছে। তিনি অপসমারের পিঠে পা রেখে দাঁড়িয়ে আছেন, ওই একটা পা লাট্টুর আলের মতো অর্ধালির ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। এই মূর্তি সৃষ্টি বোধহয় ভারতবর্ষই পারে করতে। পৃথিবীর আমরা জুপিটার দেখেছি, ভেনাস দেখেছি, পিয়েতা দেখেছি, এই সমস্ত ভার্জিন, রক অফ দ্য ভার্জিন দেখেছি, এই সমস্ত মূর্তিগুলো তো আমরা দেখেছি। মূর্তি অসাধারণ মূর্তি, তাকে সমালোচনা করার কোনো জায়গাই নেই। কিন্তু নটরাজ বোধহয় নটরাজই, বুদ্ধ বোধহয় বুদ্ধই। তিনি সত্যিই মারকে জয় করে বুদ্ধ হয়ে উঠেছিলেন। তাঁর সেই ব্যাখ্যান মুদ্রা, ভূমিস্পর্শ মুদ্রা, সমপদ মুদ্রা, এই সমস্ত মুদ্রাগুলোর মধ্যে সেই ভাবটা চমৎকারভাবে কাজ করছে। সারনাথের বুদ্ধ আর আমাদের চোল সাম্রাজ্যের নটরাজ নিঃসন্দেহে পরস্পরের পরিপূরক। নমস্কার।